আজকের আলোচনাটা আসলে ভূরাজনীতির গ্রামার টাইপের। এই আলোচনাটা বুঝলে আপনি বুঝে যাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন একত্রে জার্মানির এগেনস্টে বা হিটলারের এগেনস্টে যুদ্ধ করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। সেই দুইজন কেন আজকে চিরপ্রতিদ্বন্দ্বী? কেন যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে টিকিয়ে রাখতে চায়? কেন ইরান এবং সৌদি আরবের মধ্যে ঐতিহাসিকভাবে এত দ্বন্দ্ব? কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে যুক্তরাষ্ট্র জাপানের উপর অ্যাটম বোম মেরেছিল তাদের মধ্যে আজকে এত দোস্ত দোস্ত সম্পর্ক? চায়না কেন আজকে এই পানামা ক্যানেলের পাশে এই জায়গা দিয়ে সে আরেকটা ক্যানেল খুঁড়তে চায়? বিশ্ব রাজনীতির এরকম যত বড় বড় ইভেন্ট আছে, কোন রাষ্ট্রের স্বার্থ কোথায়, কোন রাষ্ট্র কেন এরকম আচার আচরণ করতেছে, তার ব্যাকরণ হবে আমাদের আজকের এই আলাপ আলোচনা। শুরুতেই আমরা দেখতে চাই যে পৃথিবীর যারা পরাশক্তি আছে তাদের মূল লক্ষ্যটা কি, তারা কি চায় আসলে। এখানে এই পরাশক্তি কি আসলে? পরাশক্তি মানে সমস্ত পৃথিবীর বস, সবচেয়ে বড় পাওয়ার বা হ্যাজিমন, সুপার পাওয়ার, এই ব্যাপার আমরা বোঝাচ্ছি না। আমি বলতেছি পরাশক্তি মানে যার কাছে পর্যাপ্ত পরিমাণে মিলিটারি আছে বা ইকোনমিক পাওয়ার আছে এবং যে চাইলে অন্য রাষ্ট্রকে দমন করতে বা একটু চাপিয়ে রাখার মতন কিছু পাওয়ার তার আছে, তাকেই পরাশক্তি বলতেছি। একটা পরাশক্তির মূলত লক্ষ্য বা উদ্দেশ্য মোট চারটা। তার মধ্যে এক নম্বর যে উদ্দেশ্য, সে রিজিওনাল হ্যাজিমন হতে চায়। আমাদের এই রিজিওনাল হ্যাজিমন শব্দটা বুঝতে হবে। হ্যাজিমন শব্দটা আসলেই আমরা বর্তমান সময় যাকে বুঝি সে হচ্ছে আমেরিকা। তার কাছে পর্যাপ্ত মিলিটারি পাওয়ার আছে, তার মধ্যে ইকোনমিক পাওয়ার আছে, বর্তমান সময় তার কাছে টেকনোলজিক্যাল পাওয়ার আছে, সে যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা তাণ্ডব সৃষ্টি করতে পারে। এই জন্য সে যে বিশ্বের হ্যাজিমন ব্যাপারটা তা কিন্তু না। হ্যাজিমন হওয়া কারো জন্যই পসিবল না। আমেরিকা আসলে সারা পৃথিবীর হ্যাজিমন না, সে হচ্ছে রিজিওনাল হ্যাজিমন। এই পশ্চিম গোলার্ধ যে রিজিয়নটা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এই মহাদেশে এমন কোনো রাষ্ট্র নাই যে আমেরিকার সাথে যুদ্ধ করে আমেরিকাকে দমায়া দিতে পারে বা আমেরিকাকে ধ্বংস করে ফেলতে পারে। এর উপরে আছে কানাডা, নিচে মেক্সিকো, এদিকে ব্রাজিল, আর্জেন্টিনা, লম্বা চিলি বা বলিভিয়া, এইখানে কিউবা। এই সমস্ত রাষ্ট্রের কিন্তু এই রকম পাওয়ার নাই যে আমেরিকার সাথে প্রতিযোগিতা করে বা যুদ্ধ করে টিকে থাকতে পারে। অর্থাৎ এই গোলার্ধে সবচেয়ে বড় যে পাওয়ার, এই গোলার্ধের যে গার্ডিয়ান, সে হচ্ছে আমেরিকা। সো আমেরিকা আসলে পশ্চিম গোলার্ধের বা এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার রিজিওনাল হ্যাজিমন। কিন্তু এই পৃথিবীতে কিন্তু আমেরিকা হ্যাজিমন না। কেননা আমেরিকা এসে কিন্তু ইউরোপ পুরো দখল করে নিতে পারবে না, আমেরিকা টোটাল আফ্রিকা দখল করে নিতে পারবে না, এশিয়া দখল করে নিতে পারবে না। এই ক্যাপাসিটি আমেরিকার নাই। কেন নাই? মাঝখানে বিশাল বড় সমুদ্র আছে, আর সমুদ্র হচ্ছে ন্যাচারাল ডিফেন্স, এবং সমুদ্রের এই ক্ষমতাকে বলা হয় স্টপিং পাওয়ার অফ সি। বড় একটা পাওয়ার যখন আসবে, সমুদ্র তাকে বাধা দিবে টোটাল বিশ্ব জয় করার ক্ষেত্রে। এই জন্য টোটাল বিশ্বের হ্যাজিমন আসলে কেউ হতে পারবে না, সে হবে রিজিওনাল হ্যাজিমন। এবং আমেরিকা বিশ্বের রিজিওনাল হ্যাজিমন, পশ্চিম গোলার্ধের সে হ্যাজিমন। পরাশক্তির প্রধান উদ্দেশ্য হচ্ছে তার রিজিয়নে সে পাওয়ারফুল হয়ে উঠবে। যেমন উদীয়মান পরাশক্তি হিসেবে যদি আমরা এখন চায়নার কথা বলি, তাহলে চায়নার প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হওয়ার না, এই গোলার্ধে চায়না যেন নিজেকে সবচেয়ে বেশি পাওয়ারফুল হিসেবে দাবি করতে পারে। এমন কোনো রাষ্ট্রের যদি যেন ওই ক্ষমতা না থাকে যে চায়নাকে ডাউন করে ফেলতে পারে। যদি এই পরিস্থিতি তৈরি হয়, তখন আমরা বলবো চায়নাকে রিজিওনাল হ্যাজিমন। এখন পরীক্ষিত রিজিওনাল হ্যাজিমন হচ্ছে যুক্তরাষ্ট্র।
এখন হচ্ছে আসলে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড, অর্থাৎ একমুখী বিশ্ব ব্যবস্থা। 1991 সালে এই সোভিয়েত ইউনিয়নের পতনের আগ পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1991 পর্যন্ত বিশ্ব কিন্তু ছিল বাইপোলার বা দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা। তখন পশ্চিম গোলার্ধের রিজিওনাল হেজিমন ছিল যুক্তরাষ্ট্র, আর এই যে উত্তর গোলার্ধের এই জায়গার কিন্তু রিজিওনাল হেজিমন ছিল সোভিয়েত ইউনিয়ন। তখন সোভিয়েত ইউনিয়নের আশপাশে কিন্তু এমন কোনো রাষ্ট্র ছিল না যে সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে। যদিও 1991 পরে প্রেক্ষাপটে পরিবর্তন হয়ে গেছে, এখন একজন রিজিওনাল হেজিমন হয়ে গেল, যেমন যুক্তরাষ্ট্র, সে তার অঞ্চলের রিজিওনাল হেজিমন। এখন তার প্রধান উদ্দেশ্য কি? বিশ্বের অন্য কোনো রিজিয়নে যেন কোনো রিজিওনাল হেজিমনের জন্ম না হতে পারে, অর্থাৎ বিশ্বে একটাই রিজিওনাল হেজিমন থাকবে, অন্য কোনো রিজিয়নে কোনো রিজিওনাল হেজিমন হবে না। যেমন চায়নার যদি এখন উত্থান হতে চায়, অর্থাৎ চায়না যদি পাওয়ারফুল হতে চায় মিলিটারিলি, ইকোনমিক্যালি, তখন আমেরিকা দূর থেকে তাকে বাধা দিবে। তখন আমেরিকা হবে অফশোর ব্যালেন্সার, অর্থাৎ সমুদ্রের এপারে থেকে সে ওইখানে ব্যালেন্স করবে। কিভাবে ব্যালেন্স করবে? ধরেন চায়নাকে সে জাপানকে দিয়ে ডিস্টার্ব দিতে পারে, চায়নাকে সে দক্ষিণ কোরিয়াকে দিয়ে ডিস্টার্ব দিতে পারে, চায়নাকে সে প্রয়োজনে ইন্ডিয়াকে দিয়ে ডিস্টার্ব দিতে পারে, এমনকি মিডিল ইস্ট থেকে জ্বালানি বন্ধ করে দিয়ে সে ডিস্টার্ব দিতে পারে, সে মালাক্কা প্রণালী বন্ধ করে ডিস্টার্ব দিতে পারে। ইকোনমিক্যালি, মিলিটারিলি নানান জায়গা থেকে ডিস্টার্ব দিয়ে সে মূলত চায়নাকে ডাউন করা ট্রাই করবে। এবং এই অফশোর ব্যালেন্সার কিভাবে কাজ করে, এটা আমরা আজকের আলোচনার পরের পার্টে আলোচনা করব। তো 1 নম্বর টার্গেট হচ্ছে একটা রাষ্ট্রের সে রিজিওনাল হেজিমন হতে চায়। এখন রিজিওনাল হেজিমন হয়ে আপনি যদি টোটাল বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চান, অর্থাৎ দূরে একজনের উত্থান হবে, তাকে পতন করাবেন, তাহলে বিশ্বের উপর আপনার কন্ট্রোল থাকতে হবে। তো আপনার কাছে প্রচুর পরিমাণে সম্পদ থাকতে হবে। এই জন্য সে সর্বোচ্চ সম্পদ অর্জন করতে চায়। আজকে এই জন্যই যুক্তরাষ্ট্র আফ্রিকার যত প্রাকৃতিক সম্পদ আছে, রেয়ার আর্থ মেটাল আছে, খনিজ সম্পদ আছে, তার উপর সে আধিপত্য বিস্তার করতে চায়। ইউক্রেনের যত প্রাকৃতিক সম্পদ আছে, রেয়ার আর্থ মেটাল আছে, এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। আজকে টেকনোলজির উপর প্রভাব বিস্তার করে সারা পৃথিবীর অর্থনীতির উপর নিয়ন্ত্রণ রাখতে চায়। আজকে ওয়ার্ল্ড ব্যাংক, IMF দিয়ে বিশ্ব ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ রাখতে চায়। তো সর্বোচ্চ সম্পদ অর্জন করতে চায় একজন পাওয়ারফুল রাষ্ট্র। এবং পরাশক্তিগুলোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে হিউজ পরিমাণে মিলিটারি বা স্থল বাহিনী তৈরি করা, বা মিলিটারি শক্তিতে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল হওয়া। আজকে আমেরিকার মিলিটারি শুধু আমেরিকাতে না, আমেরিকার মিলিটারি সারা পৃথিবীতে, আমেরিকার 800-র বেশি বেজ আছে। সারা পৃথিবীতে আমেরিকান পতাকাবাহী সোলজারকে বিভিন্ন জায়গায় দাঁড় করায় রেখেছে। কেন? কেননা সে বিশ্বে একমাত্র রিজিওনাল হেজিমন, এবং নানান জায়গায় কারো উত্থান হতে গেলেই তাকে সে ডাউন করায় দিবে। এইটা তার মেইন উদ্দেশ্য। এবং মিলিটারি দিয়ে সে বিশ্ব ব্যবস্থার উপর তার কর্তৃত্ব ধরে রাখতে চায়। এবং একজন পরাশক্তি নিউক্লিয়ার সুপেরিয়রিটি চায়, যে তার কাছে পারমাণবিক অস্ত্র থাক এবং অসংখ্য পরিমাণে থাক, এবং অন্যদের যেন পারমাণবিক অস্ত্র না থাকে। আমার কাছে থাকবে, আমি বিশ্বের পাওয়ারফুল, আমি বিশ্বকে ঠিক মতন শান্তি মতন গুছায় টুছায় রাখবো। আর একজনের যখন নিউক্লিয়ার অস্ত্র হতে যাবে, তখন আমি বলবো না, তোমার দরকার নাই, আমার কাছে আছে, আমিই দেখতেছি। সো ইরান যদি নিউক্লিয়ার পরীক্ষা চালায়, এটা আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে যায়। সো এই চারটা হচ্ছে মোটা দাগে পরাশক্তির বা মেজর পাওয়ার বা গ্রেট পাওয়ারদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্য সে বাস্তবায়ন করবে কিভাবে? এই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য পরাশক্তিগুলো সাধারণত 4টা কৌশল অবলম্বন করে। তার মধ্যে 1 নাম্বার কৌশল হচ্ছে যুদ্ধ। সে আরেকটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করে নিজের ক্ষমতা বৃদ্ধি করতে চায়। এটা একটু অবাক লাগে না, যে যুদ্ধ করে ক্ষমতা বৃদ্ধি করা? আমি বিভিন্ন লেকচারে বলি যে যুদ্ধ এমন একটা অদ্ভুত খেলা, যেখানে জয়লাভ করার একটাই উপায়, যুদ্ধে অংশগ্রহণ না করা। তারপরেও যুদ্ধ করে
একটা পরাশক্তি ক্ষমতা অর্জন করতে পারে। একটা উদাহরণ দিই, 1967 সালে যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, যেটাকে 6 দিনের যুদ্ধ বলি, এই 6 দিনের যুদ্ধের আগে এই ছিল হচ্ছে নবগঠিত ইসরায়েলের বা প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পরে এই ছিল মূলত ইসরায়েলের ম্যাপ, এই যে এই হলুদ অংশটা। কিন্তু এই 6 দিনের পরে সে মিশরের কাছ থেকে এই টোটাল সিনাই উপদ্বীপটা দখল করে নেয়। এত বড় একটা জায়গা, অর্থাৎ এখান দিয়ে কিন্তু সুয়েজ ক্যানেলের পূর্ব দিকের যত জায়গা মিশরের ছিল সব দখল করে নেয় সিনাই উপদ্বীপ। সে সিরিয়া থেকে গোলান মালভূমি দখল করে নেয়, এমনকি সে পশ্চিম তীর, অর্থাৎ যেটাকে আমরা এখন ফিলিস্তিনের কিছু অংশ বলি, পুরা পশ্চিম তীর দখল করে নেয় এবং জর্ডানের যে জর্ডান রিভারের যে পানি চলাচল এইটাও কিন্তু তার কন্ট্রোলে নিয়ে নেয়, এমনকি গাজা স্ট্রিপ পর্যন্ত সে দখল করে নেয়। অর্থাৎ টোটাল জায়গাটাই সে দখল করে নেয়। অর্থাৎ সে দখল করে শুধু পাওয়ারফুল হইল না, টোটাল মিডিল ইস্ট বা টোটাল পশ্চিম এশিয়ার অন্যান্য আরব রাষ্ট্রগুলোকে জানান দেয় যে আমার মিলিটারি সক্ষমতা এবং আমার কূটনৈতিক সক্ষমতা এবং আমার গোয়েন্দা সক্ষমতা অনন্য লেভেলে আছে। তখন কিন্তু মিশর বলেন, জর্ডান বা ট্রান্সজর্ডান বলেন, যারা প্রথম আরব ইসরায়েল যুদ্ধটা বাঁধিয়েছিল, তারা কিন্তু পরবর্তীতে আর এই ইসরায়েলের উপর চড়াও হয় নাই, বরং তারা ক্যাম্প ডেভিড চুক্তি করে বা ইসরায়েল জর্ডান চুক্তি করে তারা কিন্তু ইসরায়েলের সাথে একটা শান্তি আলাপ আলোচনায় গিয়েছিল। কেননা মিশর চাচ্ছিল তার সিনাই উপদ্বীপ ব্যাক পেতে, সিরিয়া চায় তার গোলান মালভূমি ব্যাক পেতে, আর জর্ডান চায় জর্ডান রিভারের পানি প্রবাহ যেন তার দিকে ঠিক থাকে। তো এই যে যুদ্ধ করে ইসরায়েল তখন এতটা পাওয়ার গেইন করেছিল, তো পরাশক্তিগুলো তার পাওয়ার ম্যাক্সিমাইজ করার একটা কৌশল হিসেবে সে যুদ্ধকে বেছে নেয়, এবং আরেকটা কৌশল হিসেবে সে বেছে নেয় ব্ল্যাকমেইল করা, প্রতারণা করে, অন্য রাষ্ট্রের সাথে প্রতারণা করে, তাকে হুমকি দেখিয়ে বা তাকে ভয় দেখিয়ে মূলত তার কাছ থেকে ক্ষমতা অর্জন করা। একটা উদাহরণ দিই, যখন স্নায়ুযুদ্ধ চলতেছে, অর্থাৎ আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধ চলতেছে সাল 1962, তখন কিউবান মিসাইল সংকট হয়েছিল। অর্থাৎ এই হচ্ছে আমেরিকার ম্যাপ, আমেরিকার একবারে নিচে এইখানে হচ্ছে কিউবা রাষ্ট্রটা, এই যে মিয়ামি এই জায়গাটা কিন্তু কিউবার থেকে একবারে কাছে। এই কিউবাতে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন কিন্তু মিসাইল পেতেছিল, এবং যে মিসাইল নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে আমেরিকাতে নিক্ষেপ করতে পারে। এবং দেখেন, যদি 1200 কিলোমিটার রেডিয়াসের কোনো বিস্ফোরণ হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কোন পর্যন্ত যাবে, প্রায় 1800 পর্যন্ত গেলে কিন্তু ওয়াশিংটন আক্রান্ত হয়ে যাবে, এবং 4000 কিলোমিটার রেঞ্জের কোনো মিসাইল মারলে তাহলে টোটাল আমেরিকাটাই কিন্তু তার এরিয়ার মধ্যে চলে আসতেছে। অর্থাৎ এইটা আমেরিকার জন্য একটা বিশাল বড় থ্রেট ছিল। এই কিউবান মিসাইল সংকট কিন্তু আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান হয়। আলাপ আলোচনার মাধ্যমে কি আমেরিকা ভয় দেখিয়েছিল, এবং এমন ভয় যে যদি মিসাইল তুলে না নেওয়া হয় তাহলে আমেরিকা সোভিয়েত ইউনিয়নে গিয়ে অ্যাটাক করে আসবে। কেননা সোভিয়েত ইউনিয়নের পাশে তুরস্কতে গিয়ে তারা মিসাইল পেতেছিল। এবং এই যে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে স্বার্থ হাসিল করা, এইটাও পরাশক্তিদের শক্তি অর্জন করার একটা স্ট্র্যাটেজি বা কৌশল। আরেকটা কৌশল হচ্ছে বেইট অ্যান্ড ব্লিড। এই যে বেইট অ্যান্ড ব্লিড, বেইট কি? বেইট আসলে টোপ দেওয়া, মানে একজনকে আপনি টোপ দিয়ে বা একজনকে আপনি বুদ্ধি দিয়ে বা পরামর্শ দিয়ে বা যে কোনোভাবে যুদ্ধে লিপ্ত করাবেন এবং তারপর সেই ক্রাইসিসটা সাস্টেইন করে যাবে। অর্থাৎ বেইট অ্যান্ড ব্লিড, এটার একটা উদাহরণ যদি আমরা দিই তাহলে আপনি ভালো বুঝবেন ব্যাপারটা। ধরেন পশ্চিম এশিয়ায় বা মধ্যপ্রাচ্যের এই হচ্ছে ম্যাপ, এই পুরো জায়গাটা হচ্ছে ইরান, এই পাশে ইরাক, নিচের দিকে সৌদি আরবিয়া, এখানে হচ্ছে কুয়েত, আর এই হচ্ছে গালফ বা পারস্য উপসাগর। তো এই ইরাক এবং ইরানের মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল 1980 থেকে 1988 পর্যন্ত। এখন 1980 থেকে 88 ইরাককে নিয়ন্ত্রণ করে সাদ্দাম হোসেন, মিলিটারি সরকার, হিউজ পাওয়ারফুল। এবং ইরানে 1979 সালে
কিন্তু ইসলামিক বিপ্লব হয়েছে, অর্থাৎ আমেরিকার মদদের যে সরকার ছিল পাহলভি সরকার, তার পতন হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি এখন ক্ষমতায় এসেছে। আর আয়াতুল্লাহ আলী খামেনি পশ্চিমা বিরোধী, পশ্চিমদের জন্য থ্রেট। এদিকে সাদ্দাম হোসেন পশ্চিমদের জন্য থ্রেট, কেননা সাদ্দাম হোসেন পেট্রো ডলার বা ডলারের মাধ্যমে তেলের বাণিজ্য এটা বন্ধ করে দিতে চেয়েছিল, তাহলে ডলারের আধিপত্য ডাউন হয়ে যাবে। সে চেয়েছিল ডাইরেক্ট গোল্ডে বাণিজ্য হবে। এখন দুইজনই কিন্তু পশ্চিমাদের শত্রু। ইরাক ইটসেলফ সাদ্দাম হোসেন শত্রু, ইরানে তো আয়াতুল্লাহ আলী খামেনি চলে আসছে। এই যুদ্ধ বাধায় দেওয়ার ক্ষেত্রে 1980-তে এই ইরাক যেন ইরানে আক্রমণ করে এবং এই যুদ্ধ যেন দীর্ঘদিন চলতে থাকে, এর জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়েছে পশ্চিমারা। কেননা দুইজনই পশ্চিমা শত্রু রাষ্ট্র। এবং এই 8 বছরের যুদ্ধে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় ভাই, লাখে লাখে মানুষ মারা গেছে। এবং এই যুদ্ধের মোট খরচ ওই আমলে প্রায় 1 ট্রিলিয়ন, দুই রাষ্ট্র মিলে 1 ট্রিলিয়ন। অনেক কিছু কিন্তু হিসাবে নেওয়া হয় নাই। ধরেন একজন সাধারণ মানুষের বাড়ি পুড়ে গেছে, আবার অনেক অনেক ইন্ডাস্ট্রি, যুদ্ধ চলতেছে, যুদ্ধ পরিস্থিতিতে কিন্তু ব্যবসা বাণিজ্য হয় নাই। ফলে যদি যুদ্ধ না হতো যে ইকোনমিক গ্রোথ হতো সেটা কিন্তু হয় নাই। মানে সমস্ত কিছু যদি হিসাব করা হয় তাহলে এই যুদ্ধের লস কিন্তু হিউজ। কে জিতছে এই যুদ্ধে? আসলে এই যুদ্ধে কেউই জিতে নাই। এই যুদ্ধটা করছে ইরান এবং ইরাক, এবং এই যুদ্ধে জিতছে কারা? এই যুদ্ধে জিতছে পশ্চিমারা। কেননা দুই শত্রু যুদ্ধ করে নিজেরা ক্লান্ত হইছে, নিজেরা নিজেদের পাওয়ার অস্ত্র গোলাবারুদ নষ্ট করছে। এটাই হচ্ছে বেইট অ্যান্ড ব্লেড, যে শত্রুরা যুদ্ধ করুক, ওরা ডাউন হয়ে যাক, আমি আমার মতন উপরের দিকে উঠে যাব। এবং আরেকটা হচ্ছে ব্লাড লেডিং, অর্থাৎ রক্ত বইতে দেওয়া। মানে কোনো একটা ধরেন রাষ্ট্র, রক্ত বইছে ওই রাষ্ট্রের, যে আরও বয়ে যাক রক্ত, আমি আরও পরে আসব। এর একটা চমৎকার উদাহরণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ বাঁচছে কিন্তু কবে? 1914 সালে। যুদ্ধ করতেছে কারা? ইম্পেরিয়াল জার্মানির সাথে যুদ্ধ করতেছে ফ্রান্স, এবং যুদ্ধ করতেছে তদানীন্তন রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন যাই বলেন। এরা সবাই কিন্তু যুদ্ধ করতেছে, পরবর্তীতে ইতালি যোগ দিবে। এবং এরা যুদ্ধ শুরু করছে কিন্তু 1914 থেকেই। ইংল্যান্ড তখনকার পরাশক্তি ইংল্যান্ড 1914তেই যুদ্ধ করতেছে। কারা কারা তখনকার ওয়ার্ল্ডের বড় শক্তি কারা? তখনকার ওয়ার্ল্ডের বড় শক্তি ইংল্যান্ড, তখনকার ওয়ার্ল্ডের বড় শক্তি ফ্রান্স, তখনকার ওয়ার্ল্ডের বড় শক্তি জার্মানি, তখনকার ওয়ার্ল্ডের বড় শক্তি সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া যাই বলেন। এরা সবাই যুদ্ধ করতেছে তখন, বড় বড় শক্তিরা যুদ্ধ করতেছে, এবং যুদ্ধ করে সবাই যুদ্ধে ক্ষয়ক্ষতি হচ্ছে, অর্থনীতিতে ক্ষয়ক্ষতি হচ্ছে, মিলিটারিতে ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র আটলান্টিকের ওই পারে বসে সবই দেখতেছে। প্রয়োজনে কিছু অস্ত্র গোলাবারুদ দিয়ে কোনো চুক্তির দীর্ঘমেয়াদী চুক্তি করে নিচ্ছে। এটাই হচ্ছে ব্লাড লেডিং, রক্ত বইতে দিচ্ছে। এবং রক্ত বইতে দিতে দিতে যখন যুদ্ধ শেষের দিকে, এবং এমন একটা মুহূর্তে সে এসেই যুদ্ধে জয়লাভ করে ফেলবে এবং সে বড় ভাগটা নিয়ে যাবে। আমেরিকা যুদ্ধে এন্ট্রি নেয় 1917 সালে। এই যে পাওয়ারের ম্যাক্সিমাইজেশন, এবং এই যুদ্ধে ব্রিটেনের এত ক্ষয়ক্ষতি হয় যে ব্রিটেন আর পরাশক্তির তকমা ধরে রাখতে পারে নাই। এই প্রথম বিশ্বযুদ্ধের পরেই আমেরিকা বিশ্বের পাওয়ারফুল রাষ্ট্র হয়ে গেছে, সর্বোচ্চ পাওয়ার বা রিজিওনাল হেজিমন হয়ে গেছে। এবং পশ্চিম গোলার্ধে আর কেউ যায় মাথা গলাতে পারবে না, পশ্চিম গোলার্ধে একা সে রিজিওনাল হেজিমন হয়ে গেছে। সো এই চারটা স্ট্র্যাটেজি দিয়ে সে আসলে বিশ্বে তার ক্ষমতা, তার পাওয়ারকে ম্যাক্সিমাইজ করে। অর্থাৎ একটা রাষ্ট্র রিজিওনাল হেজিমন শুধু হওয়া না, সেই রিজিওনাল হেজিমন হওয়ার পরে নিজের সক্ষমতা বৃদ্ধি করতে থাকে। এই হচ্ছে চারটা স্ট্র্যাটেজি। এখন আমি শুরুতেই বলেছি যে যখন আমি রিজিওনাল হেজিমন হয়ে গেলাম, তখন আমার প্রধান উদ্দেশ্য বিশ্বে যেন আর কেউ
রিজিওনাল হেজিমন না হয়, অর্থাৎ অন্যদেরকে ডাউন দিয়ে রাখবো। এই ডাউনটা আমি দিব কিভাবে? এই ডাউন দেওয়ার জন্য মেইনলি দুইটা স্ট্র্যাটেজি বা দুইটা কৌশল অবলম্বন করা হয়। তার মধ্যে একটা হচ্ছে ব্যালেন্সিং আর একটা হচ্ছে বাক পাসিং। বাক পাসিংটা আগে ব্যাখ্যা করি, তারপরে ব্যালেন্সিংটা ব্যাখ্যা করব। বাক পাসিং, এই বাক আসলে মূলত হরিণের শিং দিয়ে বানানো একটা চাকু। আমরা যখন তাস খেলি, তাস বাটে না, একজন তাস বাটে, পরের দাইনে আরেকজন বাটে, তারপরে আরেকজন বাটে। তো এই যে তাসের ডিলটা কে করবে, তখন সবাই গোল হয়ে বসে খেলতেছে, যার সামনে হরিণের শিংয়ের বানানো চাকুটা থাকবে, স্পেশাল চাকু, সে আসলে মূলত তাসটা বাটবে। সে বাটা হয়ে গেল, সে চাকুটা পরের জনের কাছে দিবে, সে আবার পরের দাইনে বাটবে, এইরকম আর কি। এখন সাধারণত একজন যদি লেজি হয়, তাস বাটা তো একটু ঝামেলার কাজ, সে তাস বাটাকে স্কিপ করতে চায়, তখন সে তার চাকুটা সরায় আরেকজনের কাছে দিয়ে দেবে। এটা হচ্ছে বাক পাসিং, যে আমি করব না, তুমি করো। তো এই বাক পাসিংটা হচ্ছে আপনাকে এখন বোঝাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানি, নাজি জার্মানি, এখন হিটলার খুব পাওয়ারফুল হয়ে গেছে, এবং হিটলার এতই পাওয়ারফুল হয়ে গেছে যে টোটাল ইউরোপের সে এখন থ্রেট। এখন এই জার্মানিকে ঠেকাবে কে, অর্থাৎ হিটলারের সাথে যুদ্ধটা করবে কে? সবাই, কেউ চাচ্ছে ফ্রান্স করুক, কেউ চাচ্ছে সোভিয়েত ইউনিয়ন করুক, কেউ চাচ্ছে ইংল্যান্ড করুক, আর যুক্তরাষ্ট্র ওই জায়গায় আছে। তো এই যে মূলত আশপাশে মূলত তিনজন বাক পাসিং করতেছে, ও চাচ্ছে ও করুক, ও চাচ্ছে ও করুক, বিড়ালের গলায় কেউ ঘন্টা বাজতেছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। তখন সোভিয়েত ইউনিয়ন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সে পোল্যান্ডকে 1939 সালের শুরুর দিকে সে পোল্যান্ডকে ডিভাইড করে ফেলে জার্মানির সাথে, যে এই পশ্চিম দিকের অংশ তুমি নিয়ে নাও আর পূর্ব দিকের অংশ আমি নিয়ে নেই, তাহলে তোমার সাথে আমার একটা বাফার জোন ক্রিয়েট হলো, তাহলে আমরা দুইজন আর ঝামেলায় জড়াবো না। তখন কিন্তু হিটলার আর পূর্ব দিকে আগাতে চায় নাই, তখন ফ্রান্সের এবং ইংল্যান্ডের হাতে আর কোনো উপায়ই ছিল না। তখন হিটলার যুগোস্লোভাকিয়া দখল করতে যাওয়ার চেষ্টা করে, আসলে আলটিমেটলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায়। এটা হচ্ছে বাক পাসিং, যে কাকে দিয়ে আক্রমণটা করাবো, আমি সেফ থাকতে চাই, অমুক আক্রমণ করুক, ওরা আক্রমণ করে ব্যালেন্স হোক, আবার ওরা আক্রমণ করে ব্যালেন্স হোক। এইরকম বাক পাসিং অদূর ভবিষ্যতে চায়নার যদি উত্থান হয়, জাপান এবং ইন্ডিয়ার মধ্যে আমরা হয়তো বা দেখতে পাবো, যে ইন্ডিয়া বলবে জাপান অ্যাটাক করুক, জাপান বললে ইন্ডিয়া অ্যাটাক করুক। এই বাক পাসিং করে মূলত নিজেকে বাঁচিয়ে রেখে সে অন্য একজনকে ডাউন করার চেষ্টা করে। এখন এই আক্রমণে কিন্তু ধরেন বাক পাসিং করতেছে কে কে? ইংল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, ফ্রান্স, এরা বাক পাসিং করতেছে। মেইন মূলত বাক পাসিংটা খেলতেছিল আসলে যুক্তরাষ্ট্র নিজে এসে ওকে আক্রমণ করবে না, এদেরকে দিয়ে আক্রমণ করাচ্ছে। যে আসলে এই বাক পাসিং এর পরে যে আক্রমণটা করে ফেলে তাকে বলা হয় বাক ক্যাচার। সেই বাকটাকে ক্যাচ করে ফেললো, সেই আক্রমণটা করবে। আর একটা স্ট্র্যাটেজি হচ্ছে ব্যালেন্সিং। ব্যালেন্সিংটা কি? যখন আপনার একজন পিয়ার কম্পিটিটর হবে এবং সেই কম্পিটিটরকে ডাউন করার জন্য আপনি বাক পাসিং বা কাউকে দিয়ে ব্যালেন্স করতে পারতেছেন না, তখন আপনি নিজেই গিয়ে ব্যালেন্স করবেন, হয় যুদ্ধ করে, নাইলে দল বেঁধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, সোভিয়েত ইউনিয়নের ব্যাপক উত্থান হচ্ছে, এবং সোভিয়েত ইউনিয়নের উত্থানকে ঠেকানোর জন্য ইউরোপের রাষ্ট্রগুলো একত্রে ন্যাটো গঠন। সোভিয়েত ইউনিয়ন যেন ইউরোপকে খেয়ে ফেলতে না পারে, গ্রাস না করতে পারে, এর জন্য ন্যাটো হয়ে গেল একটা প্রধান ঢাল, অস্ত্র। এবং যুক্তরাষ্ট্র এই ন্যাটো ব্যবহার করে সোভিয়েত ইউনিয়নকে ট্যাকেল দিয়ে দিচ্ছে। সো এইটা হচ্ছে ডাইরেক্ট ব্যালেন্সিং। এই বাক পাসিং এবং ব্যালেন্সিং, এই খেলা মূলত খেলে পরাশক্তিরা। এছাড়াও আরও দুইটা খেলা আছে, যে দুইটা খেলা খেলা যায়, তার মধ্যে একটা হচ্ছে ব্যান্ড ওয়াগনিং। ব্যান্ড ওয়াগনিং কি? এই যে এক একটা ওয়াগন বা ট্রেনের বগি একটার সাথে লেগে একই সাথে সবাই যায়, অর্থাৎ যে কাজ সবাই করতেছে ওই দলে ভিড়ে যাওয়া, এইটা হচ্ছে ব্যান্ড ওয়াগনিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই হিটলারের জার্মানি এতই পাওয়ারফুল ছিল
যে হাঙ্গরি বলেন, রোমানিয়া বলেন, বুলগেরিয়া বলেন, এই রাষ্ট্রগুলো বুঝেছিল আসলে হিটলারকে ডাউন করা পসিবল না। যতই মিত্র শক্তিরা পাওয়ারফুল হোক, হিটলার হিটলারই থাকবে। এই জন্য কিন্তু হাঙ্গরি, রোমানিয়া, বুলগেরিয়া এরা হিটলারের ব্যান্ডে যোগ দেয়। এটাই হচ্ছে ব্যান্ড ওয়াগনিং। আপনি বড় পাওয়ারের সাথে মিলে যাবেন যেন কেউ আপনাকে ডিস্টার্ব না দেয়, বা বড় পাওয়ারের সাথে মিশে গিয়ে আপনি নিজেকে সেফ রাখবেন। এইরকম একটা ব্যান্ড ওয়াগনিং ইফেক্ট আছে। একটা কাজ সবাই করতেছে, আমিও করব। বা এই ইফেক্টের একটা বড় ব্যবহার হচ্ছে, ধরেন রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছে, হেলমেট পরতেছে না, আপনি দেখলেন 2, 4, 10 জন পরতেছে না, আপনিও পরতেছেন না। আবার অনেক সময় দেখবেন যে কেউ যদি ধরা খেয়ে যায়, তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে ওই যে অমকুত পরে নাই তো। সো এইটাই হচ্ছে ব্যান্ড ওয়াগনিং ইফেক্ট। যাই হোক, আরেকটা আছে হচ্ছে অ্যাপিজমেন্ট বা শান্তি চুক্তিতে চলে যাওয়া। ওই যে পাওয়ারফুল শক্তিকে বা যে খুবই ডিস্টার্ব দিচ্ছে তাকে শান্ত করে ফেলা। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 1938 সালে এই ফ্রান্স, যুক্তরাজ্য বা ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন এরা সবাই চেয়েছিল হিটলারকে আসলে উত্ত্যক্ত না করতে, কেননা হিটলার ডিস্টার্ব দিবে। এই জন্য 1938 সালে সে যুগোস্লোভাকিয়ার একটা রিজিয়নকে দখল করার অনুমতি দেয় হিটলারকে। কার রিজিয়ন? যুগোস্লোভাকিয়ার। দখল করার অনুমতি দিচ্ছে কে? ফ্রান্স, যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়ন। আজব না? এবং জার্মানি এই অঞ্চল তো দখল করেই 1939 সালে সে পুরা যুগোস্লোভাকিয়া দখল করে এবং এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। অর্থাৎ এই অ্যাপিজমেন্ট এবং ব্যান্ড ওয়াগনিং সবসময় কাজ করে না। তারপরেও এইটা আসলে মূলত পরাশক্তিরা এই কাজ করে না, বা যারা বড় পাওয়ার তারা এই কাজ করে না, তো ছোট শক্তিরা এই কাজ করে। তো পরাশক্তিদের লক্ষ্য 4টা, এই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য তারা 4টা কাজ করে। এবং এই যে অফশোর ব্যালেন্সার, যে একবার রিজিওনাল হেজিমন হয়েছে, সে বিশ্বে তার রিজিওনাল হেজিমনি টিকে রাখার এবং আর কেউ যেন রিজিওনাল হেজিমন না হয়, এই জন্য যে কাজগুলা করে, এইগুলা সবই একাডেমিক কথা এবং এর আলোকেই পৃথিবী চলতেছে। পরবর্তী পার্টে ভূরাজনীতির এই ব্যাকরণ বা গ্রামার নিয়ে আমরা আরেকটু আলাপ আলোচনা করব। তাহলে বিশ্ব রাজনীতি আপনার কাছে একবারে ভিভিড, পরিষ্কার হয়ে যাবে এবং আপনি বিশ্বের সমস্ত ইভেন্ট খুবই সুন্দর করে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। বেস্ট অফ লাক।